সংস্কার লাগবে নাকি লাগবে না, কারণ অনেক বসে রাজনৈতিক গীত বলছেন সংস্কার লাগবে না, যে ব্যবস্থা এইভাবে সংসদে গিয়ে গেলে পরিবর্তন করা সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে। আগের ব্যবস্থাটা কি ছিল? আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায়, যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয়, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কর্তৃগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাবদিহিতার নিশ্চয়তার জায়গা নেই। কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে, সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে সরাসরি বাছাই করে দিতে থাকবে দাস। অর্থাৎ আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন, কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার তার নিয়োগ আবার সেই ক্যাবিনেটকে কি হবে, যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করবো? সেটাই ছিল আমাদের ব্যবস্থা। সেই ব্যবস্থায় কি অনুরূপ থাকবে, যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা যায়, রাজনীতিকরণ করা যায়, এবং যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতাসীন আছেন, রাজনীতিবিদরা যারা আছেন এবং রাজনীতির কাছাকাছি কাছাকাছি যে মানুষগুলো আছেন, ব্যবসায়ী হতে পারে, মিডিয়া হতে পারে, যে ক্ষমতার একটা বলয় থাকে, তাদের পক্ষ হয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করবে। সেই ব্যবস্থায় কি আমরা থাকবো, না নতুন ব্যবস্থায় যাবো, যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ করবে? সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো, ঐক্যমত কমিশন হলো, সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার, কিন্তু এই ক্ষেত্রে এসে আমরা রাজনীতিদের কাছে শুনতে পাচ্ছি যে সংস্কার প্রয়োজন নেই। তো আমাদের শুধুমাত্র সংস্কার না, আসলে অভ্যুত্থানের পরে কিন্তু আমরা যেটা বারবার এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ 2.0, শুধুমাত্র সংস্কার না, একটা আমূল পরিবর্তন, একটা রিসেট বাটনের কথা সবাই বলেছে। সেই রিসেট বাটনের কতখানি এসেছে ঐক্যমত কমিশনে সেটা নিয়ে ডিবেট থাকতে পারে, এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে। তবে একটা জিনিস যেহেতু ডেসিনাফা এখানে আছেন, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, ঐক্যমত কমিশনের প্রপোজাল, ঐক্যমত কমিশনের প্রপোজাল কিন্তু জুলাই সনদে স্বাক্ষর হয়নি। যেমন আর্টিকেল 70 নিয়ে হাউসে অনেকগুলো মতামত ছিল, বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের মতামত ছিল। কেউ কেউ দিয়েছিলেন, যেমন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি চেয়েছিলাম যে আর্টিকেল তেমন থাকবে না, যাতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবে সংসদে, যারা জনগণের প্রতিনিধিত্ব হয়ে সংসদে যাবে, তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তারা দলের মুখ্য হয়ে ভোট দিতে হবে এরকম বাধ্যবাধকতা যাতে না থাকে, তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারে, দলের প্রতিনিধিত্ব যাতে না করতে পারে। তো আমরা চাচ্ছিলাম আর্টিকেল 70 সম্পূর্ণভাবে যাতে বাতিল হয়। আবার ডিএমপি চাচ্ছিল না, এখানে 4টা এক্সেপশন থাকতে। তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐক্যমত হলো যে ঠিক আছে, 2টা এক্সেপশন নিয়ে আমরা এটা সনদে সন্নিবেশ করব। তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের একটা সাফিসিয়েন্ট কনসেনসাস হলো যে 2টা এক্সেপশন থাকবে আর্টিকেল 70, সেটার পরে সনদে ফাইনালি সনদে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। আরেকটা যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে, সেখানে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল, নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত হবে এবং 100 আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবে। পদ্ধতি 2টা কমিশনের 2 রকম ছিল। সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সমাজ এখানে পৌঁছায়, কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেনি, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক। এখানেও যদিও বিএনপি 2001 সালে তাদের ইশতেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা, 2025 সালে এসে তারা বলেছেন এটা সম্ভব না। 2001 সালে যে পরিস্থিতি দাঁড়া ছিল তখন যদি সেটা বাস্তবতা থেকে লাগে, 25 সালে আরো বেশি এইটা বাস্তবতা হওয়ার অপরচুনিটি থাকার কথা, কিন্তু ওনারা বলেছেন যে সেই বাস্তবতা এখন নাই। তো ফাইনালি কি হলো, ফাইনালি জুলাই সনদে আসলে মাত্র 5% পার্টিগুলোকে বলা হবে নমিনেশন। দিস ইজ নট প্রোগ্রেস এট অল। আমাদের আওয়ার পলিটিশিয়ানস হ্যাভ ফেইলড দ্য ওয়ে। ঐক্যমত কমিশনে যেই প্রপোজালটা এসেছে নারী জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে, এইখানে পলিটিশিয়ানস হ্যাভ ফেইলড দ্য ওয়ে, মাত্র 5% ইজ ফেইলড ওয়ে, ইট ইজ নট প্রোগ্রেস এট অল। কিন্তু যেটা আসছে সেটা রাজনীতিবিদরা যতক্ষণ ইমপ্লিমেন্ট হতে পেরেছে তার ভিত্তিতেই এসেছে। এখন শেষ কথা যেটা, সেটা হচ্ছে সমাজের বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে। যে কোনো সমাজের বাস্তবায়ন তো থাকার কথা, বাস্তবায়ন না হলে সেই সমাজটা এত কথা বলো কেন? কারণ বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই সমাজে সই করা না করা প্রায় একই কথা। এরকম আমরা সনদ কমিশন রিপোর্ট অনেকগুলো দেখেছি, এখনো অনেকগুলো কমিশনের রিপোর্টের বাস্তবায়নের রূপরেখা নাই, শান্তি কমিশনের বাস্তবায়নের রূপরেখা নাই। ঐক্যমত কমিশন যেটাতে এত
ইনভেস্ট করা হলো, সবাই সময় দিলেন, সবাই এটার প্রতি মনোযোগ দিলেন, এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করেন, সেটারও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা হচ্ছে, আরো স্ট্যান্ড নিতে হচ্ছে। তবে আমরা আশাবাদী এখানে একটা সুন্দর বাস্তবায়নের রূপরেখা থাকবে। আগের মতো আর হবে না যেখানে সনদ হয়, অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, অনেক চুক্তি হয়, কিন্তু সেটা আর আলোর দেখে না, জনগণের কল্যাণে আসে না। সেটা যাতে এখানে না হয় সেজন্য আমরা এনসিটি থেকে অনেক স্ট্রং পজিশন নিয়েছি, যাতে করে জনগণ জানতে পারে রাজ্য কি হচ্ছে। একটা আদেশ, সেই আদেশ কি থাকে এবং আদেশ যাতে প্রচেষ্টা ইউনিয়ন দেয় সেই ব্যাপারে আমরা বলেছি। এবং এবং আমরা বলছি যে গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্নটা মানুষ কিসে ভোট দিবে সেটা জানে, এবং বাস্তবায়নের রূপরেখা যাতে খুব স্পষ্ট থাকে, সবার কাছে যাতে সেটা উন্মুক্ত থাকে, এবং আগে কোনো ধোঁয়াশা, কোনো জেন্টলম্যান এগ্রিমেন্টে যাতে আমাদের না দিতে হয়। আসলেই যাতে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা নিয়ে মানুষ মাথায় নেমেছিল, তরুণরা রক্ত দিয়েছে, কেউ চোখ, কারো হাত, কারো পা চলে গিয়েছে, এটা যাতে শুধুমাত্র আগের ব্যবস্থাটাই থাকবে, শুধুমাত্র চেহারা পরিবর্তন হবে কিন্তু আগের ব্যবস্থায় থাকবে, এখন যদি পরিবেশিত না হয়, আমরা আসলেই যাতে ব্যবস্থাটা পরিবর্তন হিসেবে একটা সহজে অনেক